বন্ধুরা, দ্য ওয়ান্ডারিং উই চ্যানেলে সবাইকে স্বাগত। নিশ্চয় থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের যাত্রা গঙ্গাসাগর সাগর দ্বীপে। আমার জার্নি শুরু হয়েছিল মালদা থেকে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে নামখানা। এই যে এখন দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনে। এখন এখান থেকে টোটো ধরে যাব ফেরিঘাটে। এবার দেখি কখন লঞ্চ ছাড়ে। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি। দেখুন এখানে কত মাছ বিক্রি হচ্ছে। সব এখান থেকে চলে যাবে মার্কেটে। এই সেই হাতানিয়া দোহানিয়া নদী, আর ওই যে হাতানিয়া দোহানিয়া ব্রিজ, পিছনে একটা লঞ্চে উঠবো। আমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেওয়া হয়। কোনটাই যাবে? গঙ্গাসাগর। চলে আসলাম লঞ্চের ভেতরে নিচে। প্রশাসনের অনুমতি ছাড়া লঞ্চের উপরে যাওয়া বারণ। লঞ্চের যাত্রী সংখ্যা প্রায় 100। ভেতরে টিকিট কাটার ব্যবস্থা। লঞ্চ ছাড়লো সকাল 7টায়, পৌঁছাতে লাগবে প্রায় 1 ঘন্টা। যতক্ষণ না লঞ্চ নদী থেকে সাগরে গিয়ে পড়ছে, ততক্ষণ লঞ্চের একপাশের দৃশ্যে অন্যান্য লঞ্চ, মাছ ধরার বোট, বড় জাহাজ কোনোটা সাগরে যাচ্ছে কিংবা ফিরে আসছে। অন্যদিকে ক্রমে ক্ষয়ে যাওয়া মৌসুমী আইল্যান্ড, জম্বুদ্বীপ ও অন্যান্য দ্বীপগুলির ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন অরণ্য। আর পুরো পথ জুড়ে আপনার সহযাত্রী হবে সিগালস। বন্ধুরা, এবার সাগর দ্বীপে এসে পৌঁছালাম। এই যে আমাদের লঞ্চ থেকে নামলাম। এখন লোক নামছে। এই যে আমরা যে জেটি ঘাটে নামছি সেটা হচ্ছে বেনুবন জেটি ঘাট। এবার এখান থেকে কী হবে, মন্দিরের দিকে যাওয়া যায় দেখি। এসে পৌঁছালাম ঘাট থেকে এই গঙ্গাসাগরের এই গেটে। এবার গাড়ির ব্যাপারটা হচ্ছে যে ওখানে টোটোতে নিবে 5 জন, আর হচ্ছে বড় গাড়িতে নিবে 10 জন। এবার যারা গ্রুপ করে আসছে তারা প্রায় রিজার্ভের মতো চলে আসছে। 1 জন 2 জন আসলে হয়ে যাচ্ছে সমস্যা। তো একজনকে বলে আমি সেই রিজার্ভের মধ্যে উঠে এলাম। তো এখানে 60 টাকা ভাড়া নিল। এই যে পৌঁছালাম হচ্ছে এখন এই গঙ্গাসাগর গেটে। এই গেট পার করলেই এই যে এখানে সরকারি ইউথ হোস্টেল। এখানে আগে থেকে বুকিং না করলে এই সময় পাওয়া তো মুশকিল। আমি চেষ্টা করেছিলাম, পাইনি। বন্ধুরা, এখন আমি একটা স্নান ঘাটে দাঁড়িয়েছি। স্নান ঘাট তো না, বিচে দাঁড়িয়ে আছি। এখানে সবাই স্নান করছে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত মানুষের ভিড়। এখনই প্রচুর মানুষের আসা শুরু হয়ে গেছে। কপিলমুনি আশ্রমের লাইন, প্রায় 1 কিলোমিটার দূর থেকে লাইন। ভিতরে যারা পূজা দিচ্ছে তাদের জন্য, এমনি বাইরে তো দেখতে মানা নাই। আপনারা জানেন কপিলমুনির
চক্ষু অগ্নিতে সাগর রাজার 60,000 সাগর পুত্র ভস্ম হয়ে গিয়েছিল। প্রশ্ন হচ্ছে, কে এই সাগর রাজা, আর কপিলমুনি কেনই বা এরকম করেছিল? ইন্দ্রস্কুপ বা সূর্য বংশের রাজা ছিলেন এই সাগর রাজা। এই বংশের আরও একজন রাজা ছিলেন রামচন্দ্র। অযোধ্যায় রামচন্দ্রের জন্মের সময় অশ্বমেধ যজ্ঞের কথা আমরা আগে শুনেছি। 100 অশ্বমেধ যজ্ঞ করলে বিশেষ শক্তির অধিকারী হয়। এরকমই একজন শক্তির অধিকারী ছিলেন ঈশ্বররাজ। সাগর রাজা এই 100 অশ্বমেধ যজ্ঞ করে শক্তিশালী হতে চেয়েছিলেন। ঈশ্বর রাজা দেখলেন এই নশ্বর ব্যক্তি আমার সমান শক্তির অধিকারী হয়ে উঠবে। তখন ঈশ্বর রাজা তার অশ্বমেধের ঘোড়াটিকে লুকিয়ে রাখলেন কপিলমুনির আশ্রমের কাছে। সাগর রাজার পুত্ররা ঘোড়া খুঁজতে এলো, ঘোড়া খুঁজে পেল কপিলমুনির আশ্রমের কাছে। কপিলমুনির ধ্যান ভাঙালো, কপিলমুনিকে চোর বলল, আর যায় কোথায়। সাথে সাথে কপিলমুনির রাগে তারা ভস্ম হয়ে গেল এবং নরকে চালানো। অযোধ্যায় উল্লেখিত 80,000 মানুষের প্রাণ কেড়ে নেওয়া এক বিশাল মহামারীকে বিশেষজ্ঞরা এই কাহিনীর সাথে মিল করে। সে যাই হোক, এরপরে নেক্সট জেনারেশন আসে অংশুমান। তিনি তপস্যা করে, কপিলমুনিকে সন্তুষ্ট করে আর জানতে পারে গঙ্গা জলেই তার পূর্বপুরুষদের মুক্তি। কিন্তু মিশন কমপ্লিট হলো না। সেই বছর এমন খরা পড়ল যে আগস্ত্যমুনি সমস্ত সাগরের জল খেয়ে ফেলল। তারপরে নেক্সট জেনারেশন ভগীরথ মিশনটিকে কমপ্লিট করে এবং পূর্বপুরুষদের মুক্তি দান করে। এইভাবেই গঙ্গা শিবের জটায় খানিকটা শক্তি হারিয়ে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে এই মোহনায় সাগরের সাথে মিল হয়েছে। এই সম্পর্কে যে কথাটা না বললে অর্ধেক বলা হয়, সেটা হচ্ছে যে কপিলমুনি আমাদের শঙ্খ ফিলোসফি, শঙ্খ দর্শনের প্রবক্তা। কী এই শঙ্খ দর্শন, তার একটু যদি অল্প স্বল্প বলতে হয় যে কপিলমুনি নিজে আস্তিক ছিলেন কিন্তু ঈশ্বরকে মানতেন না। আর এই দর্শনেরকে বোঝাতে গেলে মোটামুটি 4টি কথা দিয়ে বোঝানো যেতে পারে। যে এক, আত্মা যদি অমর হয়, নশ্বর হয়, তাহলে ভগবান এটাকে কবে সৃষ্টি করল? তাহলে ভগবান আর আত্মা তো একই জিনিস হয়ে গেল। ভগবান কি করে বড় হলো? প্রকৃতি প্রেমী ও প্রাকৃতিক উপাদানে বিশ্বাসী কপিলমুনি সাংখ্য দর্শন সম্পর্কে জানতে চাইলে গুগল কিংবা পিডিএফে জানতে পারেন। এখন আমার বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।